একটা সংসার সাজাতে গেলে অনেক বেশি ত্যাগের প্রয়োজন হয়। একটু একটু করে অনেক যত্ন সহকারে গড়া হয় একটা সংসার। ছোট হোক কিংবা বড়, একটা সংসার প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন যে সাজানো গোছানো একটা সংসার থাকবে। আমি আমার সংসারটাকে সেই ছোট্ট থেকে নিজ হাতে আজকে এতটুকু এনেছি। হয়তো আহামরি কোনো জিনিস নেই, কিন্তু প্রতিটা জিনিসের পিছনে অনেক বেশি ত্যাগ আছে। তো সেই ত্যাগের কথা ভুলে গিয়ে কেউ যদি অন্য মানুষকে এনে সংসারে উঠায়, তখন আর আসলে বলার কিছু থাকে না। তো সেই সংসারটা যখন ২ ভাগ হয়ে যাবে চিন্তা করি, তখন মনে অনেক বেশি ভয় কাজ করে যে তাহলে এত কষ্ট করে কেন আজকে সংসারটা এই পর্যন্ত নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শরীর বা মন কোনোটাই ভালো নেই, তারপর যেই পরিস্থিতিতেই থাকি না কেন সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হয়, না হলে আল্লাহ তাআলা নারাজ হন। এমনিতেই তো অনেক কিছু নাই, অনেক কিছুই হারাতে বসেছি আর অনেক কিছু হারিয়েও বসেছি। তো তারপরে যদি আল্লাহ তাআলা আরও নারাজ হন, তাহলে আরও কত কিছু হারাবো তার তো ঠিক নেই। বরাবরের মতো ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে উঠে এরপর চলে এসেছি নাস্তা করার জন্য। ভিডিওটা কিন্তু আমি ৮টার সময়ই শুরু করেছি। তো ফ্রোজেন করা যে রুটিগুলা ছিল সেগুলাই হচ্ছে একটু ভেজে নিচ্ছি আর বাসায় সবাইকে দিয়ে দিব। সেই সাথে যে ভাইয়াটা খায় ওনাকে দিয়ে দিয়েছি, উনি খেয়ে চলে গেছেন। এখন হচ্ছে আমি চলে এসেছি চা বানানোর জন্য। বাসায় গ্যাস আনার পর অনেক বেশি ভালো লাগছে, মানে স্বস্তি কাজ করছে। দেখা যাচ্ছে ঝটপট যে কাজটা করতে চাচ্ছি সেটা করে নিতে পারছি। আর অনেক দিন পর চুলাতে দুধ চা বানাচ্ছি। তো যাই হোক, চাটা আমার জন্য বানাচ্ছি না, চাটা বানাচ্ছি বাসার অন্যান্য সদস্যর জন্য, যেমন আমার ছোট্ট বাবাটার জন্য, সেই সাথে আমার শ্বশুর শাশুড়ির জন্য। আরেকটা কথা বলে নিই, শাশুড়ি বলাতে অনেকে হয়তো বাবার বলবেন তাহলে আপনার মা কোথায়। তো এখন থেকে আসলে ওনাকে আর মা বলে সম্বোধন করছি না, ওনাকে শাশুড়ি বলেই সবার কাছে পরিচয় দিচ্ছি, কারণ মা তো মাই হয়। মার মতো আসলে কারো তুলনা হয় না। তো যাই হোক, কী হয়েছে না হয়েছে সব কিছুই ছোট্ট করে শেয়ার করছি, সেই জন্য ভিডিওটি পুরো দেখবেন। এ পর্যন্ত যারা যারা দেখেছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট বোনটা একটু উপকার করবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আর অপু ভাইদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করবেন নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার চাটা রেডি হয়ে গেছে। তো আমার আম্মু বাসায় ছিল না, ঢাকায় ছিল, ওনারা চলে এসেছেন। আর আজকের এই ভিডিওটা কিন্তু আমি আজকেই শ্যুট করেছি, মানে সকাল থেকে যা যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর যেটা হচ্ছে, তো কে আসছে সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব। তবে আপাতত বলে নেই যে আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার হাজব্যান্ড আমার ঘরে সতীন নিয়ে আসছে। তো অন্য একজনকে আসলে আমার সংসারে ভাগ দিতে হবে। তো কি হয়েছে না হয়েছে সব কিছুই ইনশাল্লাহ কোনো এক সময় একটা ভিডিওতে শেয়ার করব, যদি আল্লাহ তাআলা তৌফিকে রাখেন এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়। এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরে মনের আনন্দে কাজ করছি, যতই কষ্টে থাকি না কেন তারপরও মনের আনন্দে সংসারের কাজগুলো কিন্তু করে থাকি। যদিও বা আমি অনেক বেশি অসুস্থ, কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ভাইয়ের সাথে ধাক্কাধাক্কি হওয়ার ফলে আমি পড়ে গিয়ে বেশ একটা ব্যথা পাই, যার জন্য কিন্তু আমার ব্লিডিংও হয়। তো তখন থেকে আসলে আমার প্রচুর পরিমাণ ব্যাক পেইন হচ্ছে এবং তলপেটে ব্যথা, এখনও প্রচুর পরিমাণ ব্যথা। তো এই অসহ্য ব্যথা নিয়েও সংসারের প্রতিটা কাজ হাসি মুখে করে যাচ্ছি। আমার আম্মু ঢাকা থেকে আসার পর দেখা যাচ্ছে যে পেটটা না পান দিয়ে ছেড়ে দিয়েছে। তো ওনাকে কেন আসলে এখন থেকে শাশুড়ি বলে সম্বোধন করব সেটাই বলছি। আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন ওনাকে আমার হাজব্যান্ড ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ওর তো খুব বেশি পেটে ব্যথা, সে মানে সহ্য করতে পারছে না, কান্নাকাটি করতেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমার কাছে কোনো টাকা নাই, আমি কিভাবে নিব। তখন উনি আমাকে রিপ্লাই করেন যে আমার বাবার কাছে চাইতে, যে মানুষটাকে আসলে ফোন দিই না, খোঁজ নেই না, খোঁজ খবর রাখি না, যার বাসায় যাই না, তার কাছ থেকে কিভাবে টাকা নেই বলেন তো। এটা তো আমার কাছে মানে কখনোই সম্ভব না। আর উনি কোত্থেকে দিবে, উনিই তো খায় পরের কামায়। আমার ছোটো মা চাকরি করে, সেই চাকরির টাকা দিয়েই হচ্ছে ওনারা চলে। তো এখন ওনাদের কাছ থেকে আমি টাকা কিভাবে চাইবো। আমার আব্বু কোনো কাজ করতে পারে না, কারণ উনি কোনো কাজই করতে পারে না, উনি একটু অসুস্থ ছিলেন। আর যেহেতু সবসময় ওনাকে পালিয়েই বেড়াতে হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন। আমার বাবা যেহেতু বিএমপি করে, তো বাসায় কিন্তু কখনোই থাকতে পারিনি, সবসময় দেখা যাচ্ছে যে লুকিয়ে থাকতে হতো। তো বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর থেকে এখন একটু বাসায় থাকতে পারেন। আর এই মুহূর্তে কী বা করবেন, ছোটোখাটো একটা চার দোকান ছিল সেটাও ছেড়ে দিয়েছেন কোনো এক অসুস্থতার কারণে। তো যাই হোক, আর কিছু বললাম না, বাকিটা আপনারা বুঝে নেবেন। তো এটা শোনার পর আসলে এত বেশি খারাপ লেগেছে। তো যাই হোক, আর এদিকে নিজের স্বামী তো অসুস্থ হওয়ার পর থেকেই আমার সঙ্গ ছেড়ে দিয়েছেন।
ওনার এখন কোনো কিছুই ভালো লাগে না, আমার কোনো কাজই ভালো লাগে না। তো গতকালকে এক পর্যায়ে কথা কাটাকাটিতে উনি আমাকে বলে আমি নাকি শুধু ২ টা ভাত রান্না করি, তাছাড়া সংসারে কোনো কাজকর্মই করি না। সেজন্যই ঘরে সতীন নিয়ে আসছে। তো যাই হোক, দেখা যাক, যদি টিকতে পারি টিকে যাবো, নয়তো ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবো। এখন যেহেতু আমার বর্তমান পরিস্থিতি খারাপ, কোথাও যাওয়ার নেই আর কোথাও যাবো না, সেটা আমার হাসব্যান্ড খুব ভালো করেই বুঝে গেছে, যার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তো অনেকেই এখন বলবেন যে আপনি কিছু বলেননি। আমি কি বলব বলেন? এইখানে যেখানে থাকছি আমি পরের বাসায় থাকছি, পরের বাসায় খাচ্ছি। মানে সবকিছুই তো পরের। আমার তো এখানে কিছুই নাই যে আমি ইনকাম করছি, তাদেরকে খাওয়াচ্ছি, তারা খাচ্ছে বা আমার কথা তারা শুনবে। আমার কথা তারা ভুল করেও চিন্তা করে না। যদি চিন্তা করত তাহলে অসুস্থ মানুষকে এভাবে বিছানায় ফেলে রাখতো না। আর আমি চেষ্টা করছি এখন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ভয়েসটা স্বাভাবিক রাখার জন্য। যদিও বা মন খারাপ করে ভয়েস দিতে অবশ্যই পারতাম, কিন্তু সেটা আমি চাই না। কারণ যে আগে যেইভাবে আপনাদের সাথে ভিডিওটা শুরু করেছিলাম, সেই শুরু থেকে যারা আমাকে দেখছেন, তখন হাজারো কষ্ট থাকলেও কিন্তু মনের মধ্যে একরাশ খুশি নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কাজ করেছি, নিজের যা কিছু আছে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছিলাম মোটামুটিভাবে। তো এখন কেন পারবো না বলেন? তো যাই হোক, প্রেগনেন্সি অবস্থায় তো অনেক ধরনের অনেক সমস্যা হয়, যারা মা হয়েছেন তারা জানেন। তো একবার যেহেতু এর আগে ২ বার মা হয়েছি, এখন ৩য় বার। তো এই কারণে হয়তোবা কেউ গুরুত্ব দিচ্ছে না। তো এর আগে তো আমার এরকম খারাপ পরিস্থিতি হয়নি। একটা মা হওয়ার পরে শরীরে হরমোনের অনেক বেশি সমস্যা দেখা দেয়। অনেক হরমোনাল পরিবর্তনের কারণে শরীরে অনেক ধরনের প্রবলেম হয়। আর আমি যেহেতু একটা ভাইরাসে আক্রান্ত, সে কারণে আমার শরীরটা আসলে নিতে পারে না, যার জন্য আমি প্রায় সময় অসুস্থ থাকি। তো এইটা ওনাদেরকে কে বোঝাবে বলেন? ওনাদের যদি একটু সর্দি কাশিও হয়, এটা ওনাদের কাছে অনেক কিছু। বাট আমি এই যে বিছানায় পড়ে আছি, এটাতে তাদের কিচ্ছু যায় আসবে না। তো যাই হোক, জানি না আল্লাহ তাআলা আমাকে এখান থেকে মুক্তি দিবেন কিনা বা আদৌ মুক্তি পাবো কিনা। তবে ভয় হচ্ছে আমার অনাগত সন্তানের জন্য, তাকে আমি সুস্থভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা এবং তাকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবো কিনা, এটা নিয়ে চিন্তা করছি। অনেকেই হয়তোবা ভাববেন যে এই সময় কেন আমি বেবি নিয়েছি। আমি যদি এই সময় বেবি না নিতাম, তো এই যে যেই ভয়টা পাচ্ছিলাম যে কোনো একদিন হয়তোবা আপনাদের ভাই আবার সতীন নিয়ে আসবে। তো সেই ভয়টা না সত্যি হয়ে যায়, সেই ভেবেই আবার বাচ্চা নেওয়া। যেহেতু আমার ১ম বাচ্চাটাকে আসলে তারা বাচ্চা বলে গণ্য করে না বা তাদের নিজেদের সন্তান হিসেবে গণ্য করে না। সেইখানে মনে হয়েছে যে না, তাদের ২ জন থাক, আমি আমার একটাকে নিয়েই থাকবো। তো সেই চিন্তাভাবনা করে এবং শরীরের অনেক জটিলতা, যেহেতু যতদিন যাবে রোগের পরিমাণ ততই বৃদ্ধি পাবে। কারণ আমার তো আর চিকিৎসা করার মতো সামর্থ্য নাই বা কেউ করবেও না। সেইখান থেকে মনে হলো যে না, এখনই নিয়ে নেওয়া ভালো। সেই কারণেই আমি নিয়েছি। অনেকে হয়তোবা আমার উপর রাগ করতে পারেন বা গালাগালি করতে পারেন, বাট আমি নিরুপায়। একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমার বড় ছেলে কোথায়? ওকে আসলে বোর্ডিংয়ে দিয়ে দিয়েছি, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। প্রায় কয়েক মাস হয়ে গেছে। তো সে হচ্ছে মাদ্রাসায়ই থাকে। সপ্তাহে ১ দিন ওকে আনি, ধরেন বৃহস্পতিবার রাতে আনি এবং শুক্রবারে বিকালে দিয়ে আসি। যেহেতু আমার যে এলাকাটাতে থাকি, এই এলাকার পরিবেশ ভালো না বা বাচ্চাদের মুখের ভাষা ভালো না, সেই কারণে ওকে রাখতে চাই না। ও যদি একটু সময় আসে, বাহিরে যায়, মারামারি করে ফিরবে। ও যেহেতু মারামারি করতে পারে না, ওকে মেরে দিবে আর সে মার খেয়ে কাঁদতে, কাঁদতে বাসায় আসবে। যার কারণে ওকে আসলে মাদ্রাসা থেকে আনি না। আমি চাচ্ছি ওর একবারে হচ্ছে মনটা বসে যাক। এরপর হয়তোবা ওকে আমি দূরে কোথাও দিয়ে আসবো, যেখানে হয়তোবা আমি বছরে একবার যাবো বা সপ্তাহে যদি কোনো ছুটি থাকে সেই ছুটিতে ওকে আনবো। তো ওকে আমি এই পরিবেশে কখনোই বড় করতে চাই না। আল্লাহ তাআলা যদি কখনো আমার ভালো দিন আনেন, তো একটা ভালো পরিবেশে ওকে আমি আমার মতো করে মানুষ করবো, যাতে কেউ বলতে না পারে যে আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি। যদি দেখার হয় সেই আমাকে দেখবে, আর যদি দেখার না হয় তাহলেও আমার উপরওয়ালা তো আছেই। ওর উসিলায় হয়তোবা আল্লাহ তাআলা আমাকে ৪ টা ডাল ভাত খাইয়ে নিয়ে যাবেন। তো মানুষের খোঁটা শুনতে হবে না। এখন যে পরিমাণ খোঁটা শুনছি, আমি জানি না আল্লাহ তাআলা আমার কপালে ভালো কিছু লিখেছে কিনা। অনেকেই বলেন যে আপু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো যত দিন যাচ্ছে খারাপ হচ্ছে, ভালোর কোনো সীমানা আমি পাচ্ছি না। আদৌ ভালো হবে কিনা সেটাও জানি না। তবে আল্লাহর উপর ভরসা রাখছি, আশা করছি ভালো কিছু হবে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এই মুহূর্তে যে কেউ আমার পাশে থাকবে বা পাশে দাঁড়াবে বা আমার এই যে ২ টা কথা শুনবে, সেই লোকটাও নাই। কারণ যেহেতু বড় বোন নাই, সেই সাথে আত্মীয়স্বজন কেউই নাই। আজকে সব কিছু থাকতেও এতিমের মতো আজকে মানুষ হতে হচ্ছে। পরের বাড়ির লাথি, গুটা ও হুসটা খেতে হচ্ছে। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আল্লাহ তাআলা এভাবে যাতে বাকি কয়েকটা দিন পার করে দেন।
তবে কষ্ট হচ্ছে আর ভয় হচ্ছে আমার অনাগত শিশুর জন্য, কারণ যে একটা আঘাত পেয়েছি এরপরে ব্লিডিংও হয়েছে, যেহেতু আমার এখন 4 মাস চলতেছে। তো বুঝতেই পারছেন এই সময় একটা আঘাত পাওয়া মানে অনেক কিছু। আদৌ ও সুস্থ আছে কিনা কিছুই বুঝতে পারছি না, যেহেতু বাচ্চার নাড়াচাড়া এখনও টের পাইনি, টের পেতে আরও কয়েক সপ্তাহ দেরি। তো আল্লাহ আল্লাহ করি যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এখন থেকে আপনারা আমার রেগুলারলি ব্লগ পাবেন। যা করছি মানে যতটুকু করছি ততটুকুই ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করব। ওইদিকে হচ্ছে রান্নাবান্না করে তারপর একটু ছাদে এসেছি, যেহেতু একটু বৃষ্টি হয়ে গেছে আর আপনাদের ভাইয়ের কিছু জামা কাপড় মেলতেই আসলে ছাদে আসা। তো এসে দেখলাম যে গাছগুলার বেহাল অবস্থা, তো এদেরকে একটু সোজা সাপটা করে দিয়েছি আর কিছু গাছ হচ্ছে কিছুটা সাপোর্ট দিয়ে দিয়েছি। প্রতিটা মানুষেরই সাপোর্ট প্রয়োজন, সাপোর্ট ছাড়া কেউই বাঁচতে পারে না, সে গাছপালা হোক আর মানুষই হোক। কিন্তু বর্তমানে দেখেন একা বেঁচে আছি, তো আলহামদুলিল্লাহ সকল পরিস্থিতিতে। আবারও বলছি, এদিকে হচ্ছে আমার পিছন পিছন আমার ছেলেটাও এসেছে, এই যে দেখেন হাতে ক্লিপ নিয়ে তো ঘুরঘুর করছে। এদিকে প্যান্টটা উপরে তুলছে যে ময়লা লাগবে, আবার সিঁড়ির ওখানে গিয়ে আবার নামিয়ে দিয়েছে। তো আমার জন্য এবং আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, সেই সাথে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।